এইভাবে মানুষ মায়ের থাকার কোনো মানে হয় না। আপনারা যে কল রেকর্ডের অংশ শুনলেন, পুরো কল রেকর্ডটাই আপনাদেরকে শোনাবো, এবং এই কল রেকর্ড কে করেছে, কিভাবে এই কল রেকর্ড ফাঁস হলো, কিভাবে এই কল রেকর্ডগুলো উদ্ধার করা হলো, তার বিস্তারিত আপনাদেরকে বলবো। তার আগে বলি, এই কল রেকর্ডে শেখ হাসিনা কি বলছে আবার একটু শোনেন। থাকি কি না থাকি, মরে কি বাঁচে, তা তো ঠিক নাই। এইভাবে মানুষ মায়ের থাকার কোনো মানে হয় না। এই কল রেকর্ডে শেখ হাসিনা বলছে মানুষ মেরে ক্ষমতায় থাকা আর না, অর্থাৎ তিনি মানুষ মারার পক্ষে ছিলেন না। তিনি চাননি যে এই ছাত্র জনতার উপরে গুলি চালিয়ে ছাত্র জনতাকে আহত করে নিহত করে তিনি ক্ষমতায় থাকবেন, এটা তিনি চাননি। এই কল রেকর্ডে এটাই প্রমাণ হচ্ছে। এই কল রেকর্ডটা করা হয়েছে শেখ হাসিনা যখন হাসান মাহমুদ অর্থাৎ আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলছিলেন, তখন এই কল রেকর্ডটা করা হয়েছে। শেখ হাসিনা যে বাংলাদেশে থাকবেন না, বাংলাদেশ থেকে চলে যাওয়ার সকল প্রস্তুতি তিনি নিয়েছেন, সেটাও কিন্তু তিনি এই কল রেকর্ডে বলেছেন। আরেকটু শোনেন। বলেছে আমি কিন্তু থাকবো না, সুযোগ না, অসম্ভব এই দেশে না। নেতা কর্মীদের তিনি এখানে বলছে যে আমি তো থাকবো না, আওয়ামী লীগের যেগুলো নেতা কর্মীরা আছে বা তার পরিবারের যারা আছে তাদের কাউকে এখানে তিনি রাখবেন না, এবং দেশ ছেড়ে চলে যাওয়ার সকল প্রকার প্রস্তুতি তিনি নিয়েছেন। এবং হাসান মাহমুদকে তিনি বলছেন, একটা মিটিং, হাসান মাহমুদের একটা মিটিং ছিল, সেই মিটিংটা ওয়েস্টিন হোটেলে গিয়ে করার নির্দেশ কিন্তু তিনি দিচ্ছেন। তিনি বলছেন এইদিকে যেহেতু আক্রমণ করছে, সেহেতু তুমি গিয়ে ওই ওয়েস্টিন হোটেলে গিয়ে এই মিটিংটা করো। অর্থাৎ শেখ হাসিনা ওই সময় থেকে আতঙ্কে ছিল। এবং এই কল রেকর্ডটা করা হয়েছে যখন শেখ হাসিনা চলে যায় তার কয়েক ঘন্টা আগে, অর্থাৎ 5 আগস্টের সকালবেলার দিকে কিন্তু এই কল রেকর্ড করা হয়েছে। এখানে তিনি সেনাবাহিনীকে নিয়েও কথা বলেছেন। সেনাবাহিনীকে দিয়ে যে কারফিউ দেওয়া হয়েছিল, তখন সেনাবাহিনী যে শেখ হাসিনার পক্ষে ছিল না, এই কল রেকর্ডে কিন্তু তারও প্রমাণ হয়েছে। তিনি সেনাবাহিনীর এই কারফিউ দেওয়ার পরে সেনাবাহিনী কোনো কার্যক্রম করছে না, সেই কথা উল্লেখ করে কি বলেছে শোনেন। তাহলে কারফিউ টাফিউ দিয়ে এরা কিছু করতেছে না, কালকে খালি লম্বা লম্বা কথা বলে গেছে। তিনি এখানে স্পষ্ট করে বলেছেন সেনাবাহিনী কারফিউ দিলেও ছাত্র জনতাকে সেভাবে ট্র্যাকেল দিচ্ছে না। সকালে এসে বড় বড় কথা বলে গেছেন। বড় বড় কথা কে বলেছেন? হয়তো সেনাবাহিনীর বড় কোনো অফিসার যারা তার সাথে ছিলেন বা আশেপাশে ছিলেন তারা বলেছে। অর্থাৎ তারা বড় বড় কথা বললেও তার যে চাওয়ার ছিল, শেখ হাসিনার যে চাওয়া ছিল, যেভাবে এই ছাত্র জনতাকে দমন করার ইচ্ছা ছিল, সেভাবে সেনাবাহিনী কিন্তু করেনি। আপনারা কিছুদিন আগেই দেখেছেন সেনাবাহিনীকে বিতর্কিত করতে, সেনাপ্রধানকে বিতর্কিত করতে নানা ধরনের কন্টেন্ট কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে, এবং অনেক ধরনের কথাবার্তা সেখানে বলা হয়েছে। সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে, সেনাবাহিনী কারফিউ দিবে, সেনাবাহিনী যে কোনো মুহূর্তে বাংলাদেশের ক্ষমতা নিয়ে সাধারণ জনগণের উপরে ছড়ি ঘুরাবে। এবং এক রাতে হঠাৎ করে বলা হলো যে 46 ব্যাটালিয়ন থেকে সেনা সদস্যরা ট্যাঙ্ক কামান নিয়ে রাস্তায় বের হচ্ছে, তোমরা প্রতিরোধ করো, এরা সেনা কু ঘটাবে, রাস্তায় নেমে আসো, যে যেখানে আছেন, ছাত্র জনতা যেখানে আছেন, মাদ্রাসা ছাত্ররা যেখানে আছেন, এখানে নেমে আসো, নেমে এসে এদেরকে প্রতিরোধ করতে হবে। অর্থাৎ সেনাবাহিনীকে বিতর্কিত করতে যা করার প্রয়োজন সেটা কিন্তু করা হয়েছে। শেখ হাসিনা নিজের কল রেকর্ড থেকে প্রমাণ হলো যে 5 আগস্টে সেনাবাহিনী পুরোপুরি ছাত্র জনতার পক্ষে এসে দাঁড়িয়েছে। আমরাও এটা মনে করি, আওয়ামী লীগও এটা মনে করে, যদি সেনাবাহিনী ছাত্র জনতার পক্ষে না আসতো তাহলে আওয়ামী লীগ কখনোই তার ক্ষমতা থেকে বিতাড়িত হতো না। অর্থাৎ সেনাবাহিনী যে প্রত্যক্ষভাবে সাধারণ জনগণকে সহযোগিতা করেছে, এটা এই কল রেকর্ডে আবারও স্পষ্ট হয়ে গেল। এছাড়াও শেখ হাসিনা তার পরবর্তী প্ল্যান কি ছিল, ক্ষমতা ছেড়ে দিয়ে শেখ হাসিনা কোথায় যাবে বা কি করবে, যে পরবর্তী প্ল্যান কি ছিল সেটাও কিন্তু শেখ হাসিনা বলেছে। শোনেন কি বলছে। রাষ্ট্রপতির কাছে দিয়ে আসলে তখন রাষ্ট্রপতি 3 বাহিনীর প্রধান যাকে যা করে করুক। শেখ হাসিনা এখানে বলছে সবকিছু রেডি করেছি, এখন রাষ্ট্রপতির কাছে গিয়ে যা বলবে বা জমা দিবে, রাষ্ট্রপতি 3 বাহিনীর প্রধানকে নিয়ে যা করার তারা করবে। শেখ হাসিনা আর এই দেশে থাকবে না, শেখ হাসিনার পরিবারের কেউ এই দেশে থাকবে না, চলে যাবে।
এখন এই এতটুকু শুনে হয়তো আপনাদের মনে হবে যে শেখ হাসিনা এই ছাত্র জনতার উপরে গুলি চালানোর বিপক্ষে ছিল বা মানুষ হত্যার বিপক্ষে ছিল, এটা আপনাদের হয়তো মনে হবে। আমি আগেই বলেছি এই কল রেকর্ডটা করা হয়েছে 5 আগস্টের, যখন শেখ হাসিনা চলে যায় তার কয়েক ঘন্টা আগে, অর্থাৎ 5 আগস্ট সকালের দিকে। এই জুলাই আগস্টের যে আন্দোলন, এই আন্দোলন শেখ হাসিনা বিভিন্ন পরিকল্পনা করে স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে, পুলিশ প্রধানকে দিয়ে ছাত্র জনতাকে দমন করার যে চেষ্টা করেছিল, সেটা যখন ব্যর্থ হয়েছে তখন শেখ হাসিনা বুঝতে পেরেছে বাংলাদেশের ক্ষমতায় আর টিকে থাকা সম্ভব নয়। এবং সম্পূর্ণভাবে যখন ব্যর্থ হয়েছে, ডিবি প্রধান হারুনকে দিয়েও কিছু করতে পারে নাই, বিপ্লবদেরকে দিয়েও যখন কিছু করতে পারে নাই, তখন তিনি এই সিদ্ধান্ত নিয়েছে যে এইভাবে মানুষ মেরে আর ক্ষমতায় থাকা যাবে না। তার কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, বাংলাদেশের যে সকল জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল তাদের বাড়িতে আগুন লেগে দেওয়া হচ্ছে, এ ধরনের ফোন তার কাছে আসছে। তিনি সে কথাও কিন্তু এই কল রেকর্ডে উল্লেখ করেছে। এই জন্য তিনি আর ক্ষমতায় থাকবেন না। তার মানে এই নয় যে শেখ হাসিনা একবার সরাসরি বলছে যেহেতু ছাত্র জনতা চাচ্ছে না সেহেতু আমি ক্ষমতায় থাকবো না, এটা কিন্তু বলে নাই। 4 আগস্ট পর্যন্ত র্যাবকে দিয়ে, পুলিশকে দিয়ে, তারপরে হচ্ছে অন্যান্য বাহিনীকে দিয়ে, নিজের ক্যাডারকে দিয়ে যখন এই ছাত্র জনতাকে রুখে দিতে পারেনি, তারপরে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দেখেছেন যে গুলি করলেও মানে এরা সরে যাচ্ছে না রাস্তা থেকে, দিনে দিনে আরো সংখ্যা এদের বৃদ্ধি পাচ্ছে, এদের সাথে সারা বাংলাদেশের জনগণ, রাজনৈতিক দল একত্রিত হয়েছে, আর তিনি থাকতে পারবেন না। কিন্তু আগে ঠিকই গুলি চালিয়েছে তার নির্দেশে, শেখ হাসিনা ঠিকই নির্দেশ দিয়েছে যে যেভাবে হোক এদেরকে এখান থেকে সরিয়ে দাও। আপনারা দেখেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী এই আসাদুজ্জামান খান কামালকে পুলিশ প্রধান সহ ডিবি হারুন টারুন গিয়ে বলছে যে স্যার, একজনকে মারি, একজন মরে, একজনে যায়, আর বাকি সবাই থেকে যায়। এই পরিস্থিতি যখন সামনে এসেছে তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা তো ওই 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ সব পালায় চলে গেছে। শামীম ওসমান তো আমার মনে হয় যে জুলাই মাসেই চলে গেছে, কারণ ও আগেই বুঝতে পেরেছে। শামীম ওসমানের ইদানিং তো মানে লাস্টের দিকে আপনারা দেখেছেন হেদায়েতি হেদায়েতি ভাব, হ্যাঁ, তো উনি আগেই বুঝতে পেরেছে যে আর আসলে থাকা যাবে না। ঠিক এইভাবে বুঝতে বুঝতে যে সকল নেতাকর্মীরা পালিয়ে গেছে তারা আগেই বুঝতে পেরেছে, হাসিনাও বুঝতে পেরেছে যে আমার নেতাকর্মীরা তো আসলে পালানো শুরু করেছে, এখন যে করে হোক আমার বাংলাদেশ থেকে চলে যেতে হবে। সেনাবাহিনী যে তাকে বাধ্য করেছে বাংলাদেশ থেকে চলে যাওয়ার, সেটা কিন্তু পুরোপুরি এখানে বোঝা যাচ্ছে না। এখানে শেখ হাসিনাই কিন্তু বলছে যে সবকিছু প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, এই দেশে আর নয়, এই দেশে আর আমি থাকতে চাই না, বা এই দেশে আমি আর থাকবো না। অর্থাৎ তিনি পুরোপুরি প্ল্যান করেছে যে বাংলাদেশে আর থাকবে না। এখন শেখ হাসিনা ওই জায়গায় একটা জায়গায় বলেছে যে বাংলাদেশে থাকবে না, নেতাকর্মীদের নিয়ে চলে, মানে ওই জায়গাটা একটু স্লো ছিল। তো সকল নেতাকর্মীদেরকে নিয়ে যাওয়ার প্ল্যান যদি শেখ হাসিনার থাকতো তাহলে তো তিনি ওই দিনই ঘোষণা দিতেন যে যে যেখানে আছেন, বা মুঠোফোনে যেভাবে বলছেন সকল শীর্ষ নেতৃত্ব যারা ছিল তাদেরকে বলে দিত যে তোমরা চলে যাও, আমরাও চলে যাচ্ছি। তাছাড়া তোমাদের উপর হয়তো ছাত্র জনতা একটা ক্ষোভ ঝাড়বে, তাই নিজ নিজ স্থান থেকে পালাও। এই কথা কিন্তু শেখ হাসিনা বলে নাই। শেখ হাসিনা নিজের মতো পোটলা পাটলি গুছিয়ে নিজের মতো চলে গেছে ইন্ডিয়ায়। সেখানে গিয়ে এখন আরাম আয়েশে আছে, মাঝে মাঝে উস্কানি দিচ্ছে, আর এই বাংলাদেশে যে সকল আবালেরা আছে এরা রাজপথে নামে নামে পুলিশের হাতে মার খাচ্ছে, আর্মির হাতে মার খাচ্ছে, জেলে গিয়ে জীবন যাপন করছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? এই অডিওটা আপনারা পুরোপুরি শুনতে পারবেন পিনাকি ভট্টাচার্যের ফেসবুক পেজে, সেখানে গিয়ে আপনারা দেখবেন শেখ হাসিনার কল রেকর্ড হাসান মাহমুদের সাথে। প্রিয় দর্শক, আপনারা এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।